অবশ্যই সে পরশুরামকে শুট করলো কাহিনী ও নকল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম তটিনীকে বলতে থাকে, আমি বিজিতকে কালকে ছেড়ে দেব, তার বিনিময়ে আমি তোমাকে রক্ষা করব, আর আমি বিজিতকে অবশ্যই অবশ্যই ধরে আবার ডিপার্টমেন্টের হাতে তুলে দেব। তুমি চিন্তা করো না তটিনী, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আর আমার আমার অর্ধাঙ্গিনীকে এভাবে অপমান করা, এটাও আমি মেনে নেব না। আমি আমি আগে তোমাকে নির্দোষ প্রমাণ করি, তারপরে আমি ডিপার্টমেন্টের সঙ্গে একটা বোঝাপড়া করে নেব। ডিপার্টমেন্টে আমি এত বছর হলো সার্ভিস দিয়ে এসেছি, আর সেই ডিপার্টমেন্টে আজকে আজকে আমাকে এভাবে অপমানিত করলো, আমার ওয়াইফকে এভাবে অপমানিত করেছে, সেটার এটার জবাবদিহি আমি অবশ্যই করব। কারণ কারণ আমি তো সারাটা জীবন দিয়ে এলাম এই ডিপার্টমেন্টের পিছনে। আমি আমি কত সিভিলিয়ানদের বাঁচিয়েছি, কত কত মানুষের প্রাণ বাঁচিয়েছি, কত দেশের সম্পদ রক্ষা করেছি, আর তারা তারা আমার সঙ্গে এরকম একটা ব্যবহার কি করে করতে পারে? ওরা তোমার সঙ্গে এরকম একটা নোংরা নোংরা ব্যবহার কি করে করলো? এটা আমিও দেখে নেব। এরপরে দেখা যায় তখনই তটিনী বলতে থাকে, এসব তুমি কি বলছো? এটা করাটা কি ঠিক হবে? এরপরে দেখা যায় পরশুরাম তটিনীকে জড়িয়ে বলতে থাকে, কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমি জানি যে বিজিত সবকিছুর মাথায় বসে আছে। আর বিজিতে সবকিছু জানে। বিজিতকে যদি আমি ছেড়ে দিই, ও অবশ্যই ওর টিমের সঙ্গে দেখা করতে যাবে। তখনই আমি কাহিনীকে ধরতে পারবো। কাহিনীকে ধরে ডিপার্টমেন্টে নিয়ে এলে তুমি ছাড়া পেয়ে যাবে। এরপরে আমি আবার ওই বিজিতকে ধরে মহিতোষ বাবুর হাতে তুলে দেব। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? যদি কোনোভাবে কোনো গন্ডগোল হয়ে যায়, তোমাকে তো ওরা তোমাকে পানিশড করবে, তখন কি হবে? তখনই পরশুরাম বলতে থাকে, আমি তোমার কেসটা সলভ হয়ে গেলে এই চাকরিটা সত্যি সত্যি ছেড়ে দেব। আমি আর দেশের জন্য লড়বো না। আমি অনেক সার্ভিস দিয়েছি, যার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। তবে আমি কেন সার্ভিস দেব বলো? আমি কেন ফিরি সার্ভিস দেব? আমি আর সার্ভিস দিতে পারবো না। আমি প্রতিনিয়ত আমার বাচ্চাদের মুখের দিকে না তাকিয়ে আমি নিজের জীবন বাজি রেখে আমি ডিপার্টমেন্টের হয়ে লড়েছি, সবকিছু করেছি। তবে কেন সেই ডিপার্টমেন্ট আমাকে এভাবে অপমানিত করলো? সেই ডিপার্টমেন্ট থেকে আমি কি পেয়েছি? সামান্য সামান্য সম্মানটুকুও পাইনি। তবে ওই ডিপার্টমেন্টে থেকে আমার কি হবে বলতে পারো তটিনী? তখনই তটিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার মতো অফিসার যদি ডিপার্টমেন্ট থেকে রিজাইন দেয়, তবে কিন্তু ডিপার্টমেন্টটা একদম একদম ধসে পড়বে। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, পড়লে পড়বে, স্যার তো এখন সৌরভকে বিশ্বাস করছে, সৌরভকে দিয়ে না হয় ডিপার্টমেন্টটা চালিয়ে নেবে। আমাকে তো কোনো প্রয়োজন নেই, এখন তো আর আমার কোনো প্রয়োজন পড়ে না, এখন তো সৌরভই সব চালায়, তাই না? তবে আমার ওখানে ওখানে যাবার কি দরকার বলতে পারো? তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না, আমি তোমার পাশে ছিলাম ও সবসময় থাকবো। এরপরেই পরশুরাম বলতে থাকে, ঠিক বলেছো, তুমি শুধু আমার পাশে থেকো, তবেই আমার সবকিছু ঠিকঠাক থাকবে। আর যদি তুমি পাশে না থাকো, তবে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি কিছুতেই এই লড়াইটাতে জিততে পারবো না। আমাকে এই লড়াইটাতে জিততেই হবে। আমি তোমার অপমান মেনে নিতে পারবো না। আমি পারবো না তোমাকে আমার সামনে দিয়ে তুলে নিয়ে গিয়ে ওই সৌরভ নোংরা নোংরা কথা বলবে, তোমাকে বাজেভাবে জেরা করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তটিনী, এটা আমার পক্ষে সম্ভব নয়। এ কথা শুনে তটিনী বলতে থাকে, কেন এত ভেঙে পড়ছো বলো তো? একদম ভেঙে পড়বে না, একদম ভেঙে পড়ার কিছু হয়নি। তবে তবে ভেঙে কেন পড়ছো? তখনই পরশুরাম বলতে থাকে, আমি যে কেন ভেঙে পড়ছি সেটা তো আমি জানি। এই বলে দেখা যায় সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে সকালবেলায় পরশুরাম চলে আসে বিজিতের কাছে এসে বলতে থাকে, এখন আমি তোমাকে ছেড়ে দেব বিজিত, আর তার বিনিময়ে তুমি যা যা জানো সবটা আমাকে বলবে, আর সব প্রমাণ আমার হাতে তুলে দেবে। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, নতুন খেলার চাল চালছেন না তো? তখনই পরশুরাম বলতে থাকে, না বিজিত, আমি কোনো চাল দিচ্ছি না, তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো। এরপরে দেখা যায় বিজিত সেখান থেকে বেরোয় কোর্টের উদ্দেশ্যে। এরপরে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে পরশুরাম কেসটা এমনভাবে সাজাতে থাকে। এদিকে দেখা যায় নকল তটিনী কাহিনীকে ফোন করেছে আর বলছে, কাহিনী একটু পরে বিজিত ছাড়া পেয়ে যাবে, আর তখনই বিজিতকে আমরা নিজেরা
নিজেরা তুলে নেব। এরপরে দেখা যাবে যে সেখানে থাকবে ডোডো। ডোডো যখনই ইশারা করবে তখন ওখানে একজন কিলার থাকবে, সেই পরশুরামকে শুট করে দেবে। এরপরে পরশুরামের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এরপরে আমাদের কাজটা করাও সুবিধা হয়ে দাঁড়াবে। যদি পরশুরাম মরে যায় তবে তটিনী গাঙ্গুলিকে মারা কোনো ব্যাপারই নয়। তটিনী গাঙ্গুলিকেও এক নিমিষে মেরে ফেলা যাবে। আর বাচ্চা দুটো, ওদেরকে না হয় আমরা অনাথ আশ্রমে রেখে দিব, বেশি বাড়াবাড়ি করলে ওদেরকেও একদম শেষ করে দেব, ওর বাবা মার কাছে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছো? তখন এই কাহিনী বলতে থাকে, তুমি যেগুলো বলছো সেগুলো ভেবে বলছো তো? সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে নাকি নাকি পরে যে আবার ঝামেলা হয়ে যাবে? তখন এই কথা শুনে দেখা যায় মেয়েটি বলতে থাকে, না কাহিনী কোনো ঝামেলা হবে না, সবকিছু একদম একদম প্ল্যান মাফিকই এগোচ্ছে, সবকিছু একদম প্ল্যান করা আছে। এরপরে দেখা যায় তখনই পরশুরাম বিজিতকে নিয়ে বেরিয়ে আসে। তখন বিজিত গাড়ির সামনে যায়। আর এরপরে দেখা যায় শিবপ্রসাদ দাঁড়িয়ে আছে যেখানে, ঠিক সেখানটাতেই পেছন দিক থেকে ডোডো দাঁড়িয়ে থেকে গুন্ডাকে ইশারা করছে। এরপরে দেখা যায় তটিনী এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তুমি তার মানে সত্যি সত্যি বিজিতকে ছেড়ে দিলে? সত্যি সত্যি বিজিতকে শাস্তি দিলে না? তখনই পরশুরাম বলতে থাকে, সময় হোক না তটিনী, এখানে কেন এসব কথা বলছো বলো? তখনই তটিনী বলতে থাকে, না আমার প্রচন্ড চিন্তা হচ্ছে। আসলে তুমি যদি সত্যি সত্যি ওকে ছেড়ে দাও, ওকে যদি শাস্তি না দাও, তোমার বোনের আত্মা কখনো তোমাকে ক্ষমা করবে না, কখনো শান্তি পাবে না। ওর শান্তির কামনা করার জন্যই তো আমরা এত কিছু করেছি, তাই না? তুমি এতটা পরিশ্রম করেছো, আর এখন যদি সবকিছু এভাবে নষ্ট হয়ে যায় তবে কি করে হবে? তুমি কি বুঝতে পারছো আমার কথা? তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, তুমি একদম চিন্তা করো না, সবকিছু একদম ঠিকঠাকই থাকবে। এরপরে দেখা যায় তখনই দেখা যায় এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী একটা কথা মাথায় রেখো, আজকে হয়তো বা আমার উপরে অ্যাটাক হতে পারে, তাই তুমি বাচ্চাদের নিয়ে সাবধানে থাকবে। বাচ্চারা যেন কোনোভাবে এদিকে না আসে। আমার উপরে অ্যাটাক হলে আমি সামলে নিতে পারবো, চিন্তা করো না। কারণ আমার মনে একটু সন্দেহ লাগছে, মনে হচ্ছে আজকে আমার উপর অ্যাটাক করা হবে আর আমাকে সেখানেই মেরে ফেলার চেষ্টা করা হবে। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ছেড়ে আমি কখনো যাব না, কিছুতেই যাব না। এরপরে দেখা যায় তখন এ কথা শুনে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, সবসময় এভাবেই থেকে যেও, কখনো হারিয়ে যেও না, কখনো আমাদের ছেড়ে যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এরপরে দেখা যায় এই কথা শুনে তখনই পরশুরাম বলতে থাকে, তটিনী তোমরা এখন দূরে থেকে সবটা নজরে রাখো, এখানে আসার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় এদিকে দুজন নকল তটিনী কাহিনীকে বলতে থাকে, কাহিনী সময় এসে গেছে। এবার বিজিত লাহিড়ী বেরিয়ে এসেছে। এবারই পরশুরামকে উড়িয়ে দিতে হবে। এই মেয়েটা সরে যাওয়ার পরেই পরশুরামকে শুট করতে হবে। এরপরে দেখা যায় যে বলা সেই কাজ। ঠিক তখনই দেখা যায় পরশুরাম মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে তটিনী লাট্টুপিকু দুজনে দৌড়ে যায় সেখানে, গিয়ে বলতে থাকে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন পড়ে গেলে? কি হয়েছে বলো? তখনই দেখা যায় কথা শুনে পরশুরাম বলতে থাকে, তটিনী আমি তোমাকে বলেছিলাম আমার উপরে অ্যাটাক হতে পারে, তুমি বাচ্চাদের নিয়ে সরে যাও। আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক থাকবো, আমি ওদের সঙ্গে লড়াই করতে পারবো। যখন আমি লড়াই করতে না পারি তখন তুমি ওদেরকে একটি আড়ালে লুকিয়ে রেখে এখানে চলে এসো। কিন্তু কিন্তু প্লিজ এখন যাও, আমাকে আগে ওদের সঙ্গে লড়তে দাও। এরপরে তটিনী বলতে থাকে, তুমি এই অবস্থাতে কি করে লড়বে? তোমার তো গুলি লেগেছে, তুমি তো আহত। তখনই তটিনীর কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমরা কখনো আহত হই না তটিনী, আমরা সারাক্ষণ এসব করে থাকি, এসব করে ডিপার্টমেন্টের সঙ্গে এতটা বছর হলো জড়িত আছি। তবে আজ কেন এভাবে ভয় পাবো বলতে পারো? তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে আমি ভয় পাচ্ছি না, তোমার যেটা ইচ্ছে করো। এরপরে দেখা যায় তো তখন এ কথা শুনে তখনই পরশুরাম বলতে থাকে, ঠিক আছে তটিনী, এখন এখান থেকে আসো। এরপরে দেখা যায় তটিনী লাট্টু ও পিকুকে নিয়ে সাইডে গেলে তখন পরশুরাম গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। আড়াল থেকে সবটা দেখতে থাকে নকল তটিনী, আর ফোনে প্রতিনিয়ত আপডেট দিতে থাকে কাহিনী বলতে থাকে, সত্যি ছেলেটা অনেক অনেক ফাইট জানে, কিন্তু ও তো শুধুমাত্র নিজের
ডিপার্টমেন্ট নিজের সত্যতা এগুলো নিয়েই থাকে, নিজের সততা এগুলো নিয়েই থাকে। কখনো কখনো আমাদের মতো ক্রিমিনালদের মতো সঙ্গে ও মেলামেশা করে না, আমাদের মতো ক্রিমিনালদের ও ভালোবাসে না। ওই যে শীতল বলে মেয়েটি, ও তো ছোট থেকে ওনাকে পছন্দ করতেন, কিন্তু কিন্তু উনি কখনোই ওনাকে পছন্দ করেননি, তাই উনি ওনাকে রিফিউজ করে দেয়। এর কারণে শীতল আজকে আমাদের টিমে, শুধুমাত্র ওনার কারণে। একদিন একদিন ওর থেকে সমস্ত গল্প শুনে দেখবেন। এরপরে দেখা যায় তখনই নকল তটিনী বলতে থাকে, এখন এসব করার সময় নেই, এখন এসব বলে সময় নষ্ট না করে আমাদের ভাবতে হবে কি করে সবকিছু নিজেদের হাতের মুঠোয় আনা যায়। মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে সবটা জানাতে হবে যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি আর নেই, প্রফেসর বিদ্যা ব্যানার্জির শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখা যায় এ কথা শুনে যখনই বলতে যাবে, ঠিক তখনই দেখা যায় নকল তটিনী বলতে থাকে, আমার মনে হয় এটা বলার থেকে না বলাটাই বেটার হবে, কারণ ওনারা তো সবাই সবাই তটিনী। এবার আমাদের নিশ্চিত হতে হবে যে পরশুরাম সত্যি সত্যি মরেছে কিনা, আর যদি সত্যি সত্যি মরে যায় তবে সমস্ত দায়ভার তটিনীর ঘাড়ে চাপিয়ে দিতে হবে। কারণ কারণ আমি যদি ওখানে থাকি, সবাই ভাববে যে তটিনী ওখানে ছিল, তটিনীর সামনেই পরশুরামকে মারা হয়েছে, কিন্তু তটিনী কিচ্ছু বলেনি। এর সঙ্গে তটিনীও জড়িত আছে। যে করে হোক আমাদের এভাবে প্ল্যানটা সাজাতে হবে, তা না হলে কিন্তু বিপদে পড়ে যাব। ওই তটিনীও কিন্তু কম যায় আসে না। যদি তটিনী কম হতো তবে কখনো এরকম করে চিৎকার করতে পারতো না। এরপরে দেখা যায় তখনই এ কথা শুনে দেখা যায় কাহিনী বলতে থাকে, ঠিক আছে এবার আমাদের যা যা করার করতে হবে। এদিকে দেখা যায় পরশুরাম মাটিতে লুটিয়ে পড়লে তখনই তটিনী, লাট্টু, পিকু তিনজনে জড়িয়ে ধরে পরশুরামকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, এভাবে কাঁদলে কি হবে, এভাবে কেন কাঁদছো? এরপরে দেখা যায় তখনই পিকু বলতে থাকে, পা তোমার কিচ্ছু হবে না। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমার তো কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, তুমি একদম একদম চিন্তা করো না, আমি হসপিটালে গেলে ঠিক হয়ে যাব। এরপরে দেখা যায় তখনই তটিনী লাট্টু ও পিকুকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমাদের পায়ের কিছু হয়নি, তোমাদের পা অবশ্যই ফিরে আসবে। কিছু কিছু দুষ্ট লোক তোমাদের পাকে এমন ভাবে শুট করেছে, তোমাদের পা যে বেঁচে আছে এটাই তো অনেক বেশি। এরপরে দেখা যায় তখনই লাট্টু ও পিকু ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মাম্মি এসব কি বলছো? পাকে তবে কি সত্যি সত্যি মারতে চেয়েছিল? ভালো, ওই যে ছোট মাসি যে বলেছিল যে পাকে নাকি মারার প্ল্যান চলছে, তবে কি সত্যি সত্যি এভাবে পাকে মারতে চেয়েছিল, তার কারণে এত কিছু হয়েছে? এ কথা শুনে দেখা যায় তখনই, আচ্ছা মাম্মি, সবসময় আমাদের পরিবারের সঙ্গে এমনটা কেন হয়? আমরা কি অন্য কোথাও যেতে পারি না? এভাবে কেন সবটা সময় আমাদের পরিবারের অ্যাটাক করা হয়? আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল, ভাইকে মারার চেষ্টা করা হয়েছিল, আমাদেরও তো আটকে রাখা হয়েছিল। মাম্মি কেন? আর কারোর তো হয় না? আমাদের যে ফ্রেন্ডরা আছে না, ওদের পা মাম্মি অনেক, ওদের তো কখনো এরকম সমস্যা হয় না, ওদের তো কেউ মারতে চায় না। তখনই লাট্টু বলতে থাকে, প্লিজ দি ভাই, এবার এরকম করে প্রশ্ন করিস না, মাম্মি অনেক কষ্ট পাচ্ছে, তুই বুঝতে পারছিস না? মাম্মির অনেক কষ্ট হচ্ছে, পা এভাবে এভাবে পাকে শুট করা হয়েছে, পা বুলেটের আঘাত পেয়েছে, আর তুই এরকম করে মাম্মিকে প্রশ্ন করছিস? মাম্মি তো অনেক কষ্ট পেয়েছে, মাম্মিকে আর প্রশ্ন করিস না, মাম্মি দেখতে পাচ্ছিস না কাঁদছে। তখনই পিকু বলতে থাকে, সরি মাম্মি, আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু পাকে কেন বারবার এরকম করে অ্যাটাক করা হয়? আমাদের পরিবারকেই কেন অ্যাটাক করে? তোমরা আমাদের নিয়ে অনেক দূরে চলো না মাম্মি, এখানে আর আমাদের থাকতে ইচ্ছে করছে না। সবটা সময় এভাবে চিৎকার চেঁচামেচি, এরকম শত্রুমি, এরকম আমাদের আর ভালো লাগছে না। সবসময় ক্রাইম হয়ে চলেছে, এরকম করে আমরা আর ঘরে থাকতে পারছি না। যখনই আমরা খেলতে যাব, ঠিক তখনই কিছু না কিছু একটা হচ্ছে। তখনই তটিনী বলতে থাকে, তোমরা তো বড় হয়ে গেছো অনেক, তাই না? যেহেতু বড় হয়ে গেছো, তাই তবে নিজেরাই একটু খাবারগুলো বেড়ে খেয়ে নেবে, ঠিক আছে? আর আমি তোমাদের পায়ের কাছে হসপিটালে থাকবো, তোমরা একা ও বাসায় থাকতে পারবে না পিকু।